আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো ৮ শ্রেণীর জমি আপনি শত চেষ্টা করলেও নামজারি করতে পারবেন না। অর্থাৎ যদি কারো সম্পত্তিতে আজকের যে আলোচ্য বিষয় সে ধরনের যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনারা কোনোভাবেই নামজারি করতে পারবেন না, যদি না সেই সমস্যাটা আপনারা আগে সমাধান না করে থাকেন। তাহলে কথা না বেরিয়ে আজকে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা এখনও এই চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি আমার কথাবার্তা ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই আমি যে কথাটি বলছিলাম যে ৮ শ্রেণীর জমি আপনি নামজারি করতে পারবেন না যদি এই সমস্যাগুলো থেকে থাকে। এখন কথা হলো সমস্যাগুলো কি। প্রথম সমস্যা সেটা হলো কোনো সম্পত্তি যদি আপনার নামে রেকর্ডভুক্ত না হয়ে অন্য কারো নামে যদি রেকর্ডভুক্ত হয়ে থাকে, অর্থাৎ ধরুন আপনি কোনো একটা সম্পত্তি ক্রয় করেছেন, ক্রয় করার পর আপনি একসময় নামজারিও করেছেন এবং খাজনা খারিজ কমপ্লিট, অর্থাৎ আপনি খাজনা দিয়েছেন, কিন্তু দেওয়ার পরে পরবর্তী সময়ে দেশে কোনো একটা জরিপ আসছে। সেই জরিপ আসার পর জমিটি আপনার নামে রেকর্ডভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আপনার নামে রেকর্ড না হয়ে আপনি যার কাছ থেকে জমিটি কিনেছেন তার নামে অথবা ওই আশেপাশের কোনো প্লট মালিক অথবা ওই বংশের কোনো ব্যক্তির নামে উক্ত রেকর্ড হয়ে গেল। অর্থাৎ আপনার নামে রেকর্ডভুক্ত না হয়ে জমিটি অন্য কারো নামে রেকর্ডভুক্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনি ওই রেকর্ড সংশোধন করে তারপর আপনার নামে শুদ্ধরূপে রেকর্ডভুক্ত করার পর আপনি জমির খাজনা দিতে পারবেন। অর্থাৎ আপনার নামে উক্ত জমি রেকর্ডভুক্ত করতে হবে। ২ নম্বর সেটা হলো ভূমি নিয়ে যদি কোনো মোকদ্দমা থেকে থাকে, অর্থাৎ যে জমি নিয়ে কোনো দেওয়ানি মোকদ্দমা আছে, অর্থাৎ আদালতে দেওয়ানি মোকদ্দমা চলমান, উক্ত জমি আপনারা নামজারি করতে পারবেন না এবং ওই জমির আপনারা খাজনা দিতে পারবেন না যতদিন না পর্যন্ত উক্ত যে মামলা চলমান সেই মামলা নিষ্পত্তি না হয়। অর্থাৎ মামলা নিষ্পত্তি হওয়ার পর সেই মামলার রায় ডিগ্রি সাপেক্ষে আপনি আপনার নামে নামজারি তারপর আপনি খাজনা দিতে পারবেন। ৩ নম্বরে যেটি হলো বন্টনজনিত যদি কোনো ঘটনা ঘটে থাকে, অর্থাৎ অনেক জমি আছে যে এজমালি সম্পত্তি, কিন্তু সেই ক্ষেত্রে কেউ সিংহভাগ দখল করে আসে, অন্যকে বঞ্চিত করে। এখন নিজেদের ভিতরে আপনাদের আপোষ বন্টন কোনোভাবেই হচ্ছে না, ফলে আপনারা নামজারি করতে পারতেছেন না। অর্থাৎ হয় আপনাদের আপোষের সহিত সবাইকে একত্রে অ্যাপ্লিকেশন দিতে হবে, নতুবা বন্টন মামলা করে যার যার সাহাম বুঝে নিয়ে তারপর আপনার নামজারি করে খাজনা খারিজ করতে হবে। ৪ নম্বর খাস জমি, অর্থাৎ যে জমি খাস কিন্তু আপনার দখলে আছে, উক্ত সম্পত্তি আপনি আপনার নামে নামজারি করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে যদি আপনার কোনো লিজ সম্পত্তি থাকে এবং লিজ মূলে যদি আপনি মালিক হয়ে থাকেন, তাহলে কিন্তু সেই লিজ মূলে আপনার নামে আপনি নামজারি করতে পারবেন এবং সে মূলে আপনি খাজনা দিতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু যদি দেখা যায় যে লিজ বাতিল হয়ে গেছে অথবা অন্য কেউ উক্ত সম্পত্তি লিজ নিয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার নামে নামজারি করতেও পারবেন না এবং খাজনাও দিতে পারবেন না। অর্থাৎ ডিসিআর কেটে যে আপনি খাজনা দিবেন সেটা আর সম্ভব নয়। ৫ নম্বরে অর্পিত সম্পত্তি, অর্থাৎ কারো দখলে যদি কোনো অর্পিত সম্পত্তি থেকে থাকে এবং উক্ত সম্পত্তি যদি ২০১২ সালের যে অর্পিত সম্পত্তি যে উন্মুক্ত করা হয়েছে, খতফসিলভুক্ত যেগুলো ছিল সেগুলো, কিন্তু আপনারটা উন্মুক্তর আওতায় পড়েনি, দেখা গেছে কতফসিলে আছে
অথবা সরকারের কোনো একটা নামে রেকর্ডভুক্ত আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে উক্ত সম্পত্তির যদি আপনার নামে নামজারি করতে হয় বা খাজনা খারিজ কমপ্লিট করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে মামলা করে তারপর সেখান থেকে আপনার রায় ডিগ্রি অনুসারে আপনার নামে আপনার নামজারি করে তারপর আপনাকে খাজনা দিতে হবে। এরপরে আসি, আপনার নামে যদি নামজারি না থাকে তাহলেও আপনি খাজনা দিতে পারবেন না। অর্থাৎ নামজারি কখন, যদি লাস্ট রেকর্ড অনুযায়ী আপনার নামে নাম অন্তর্ভুক্ত না হয়ে থাকে, অথবা দেখা গেল যে আপনি জমিটা সদ্য ক্রয়কৃত, অর্থাৎ আপনি জমিটা কিনেছেন, কেনার পর আপনি আপনার নামে জমিটি নামজারি করেননি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি খাজনা দিতে পারবেন না। অর্থাৎ সদ্য ক্রয়কৃত সম্পত্তির আপনি সরাসরি খাজনা দিতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার নামে আগে নামজারি করতে হবে, তারপর আপনি উক্ত জমির খাজনা দিতে পারবেন। এক্ষেত্রে যদি ওয়ারিশন সম্পত্তিও হয়ে থাকে, সেই ক্ষেত্রেও যদি আপনার নামে নামজারি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খাজনা আপনার নামে দিতে পারবেন না। অর্থাৎ ওয়ারিশন সম্পত্তি হলেও আপনাকে আপনার নামে নামজারি করতে হবে, ক্রয়কৃত সম্পত্তি হলেও আপনার নামে নামজারি করতে হবে, অথবা হেবামূলে বা দানমূলেও যদি আপনি সম্পত্তির মালিক হয়ে থাকেন, সেই ক্ষেত্রেও আপনাকে আপনার নামে নামজারি করে উক্ত সম্পত্তির খাজনা দিতে হবে। অর্থাৎ যদি লাস্ট জরিপ আপনার নামে না হয়ে থাকে। 7 নম্বরে আসি, যদি কোনো সম্পত্তি অধিগ্রহণের তালিকায় থাকে, অর্থাৎ কোনো সম্পত্তি যদি সরকার অধিগ্রহণ করার জন্য এসিল্যান্ড অফিসে একটা লিস্ট পাঠিয়ে দেয়, তাহলে উক্ত সম্পত্তিরও কোনো নামজারি হবে না এবং খাজনাও নিবে না। এখন এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনাদেরকে যে লোকাল যে আপনাদের এসিল্যান্ড অফিস আছে, সেই অফিসে আপনাকে খোঁজ নিতে হবে। মৌজাওয়ারি ওখানে একটা লিস্ট থাকে যে কোন কোন সম্পত্তি খাস এবং কোন কোন সম্পত্তি সরকার অধিগ্রহণ করবে এবং কোন কোন সম্পত্তি অদূর ভবিষ্যতে অধিগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। এরকম আলাদা আলাদা লিস্ট থাকে। আপনাদেরকে জমি ক্রয় করার পূর্বেও এই লিস্টগুলো দেখা উচিত। দ্বিতীয়ত, আপনাদের যদি জমি কিনেও থাকেন তাহলেও আপনাদের উক্ত জমির লিস্ট দেখে তারপর আপনারা আপনাদের খাজনা খারিজ কমপ্লিট করতে পারবেন। এরপর আসছে বিবিধ। এখন বিবিধ বলতে বোঝায় এটাই যে উক্ত যে আমি 7টা কারণের কথা বললাম, সেই কারণ বাদেও যদি আরও যদি কোনো কারণ থেকে থাকে, সেগুলোর ভিতরে সেগুলোকে বিবিধ কারণ হিসাবে ধরা হয়েছে। অর্থাৎ এই কারণগুলো, অর্থাৎ আমি যে 7টা কারণের কথা উল্লেখ করলাম, সেই 7টা কারণের বাইরেও যদি কোনো কারণ থেকে থাকে, সেই কারণগুলোর জন্য আপনার খাজনা না নিতে পারে এবং সেজন্য আপনাদেরকে উক্ত কারণটি প্রথম ফাইন্ড আউট করতে হবে, তারপর আপনার সেটা সলিউশন পূর্বক তারপর আপনি আপনার খাজনা দিতে পারবেন। তাহলে সুপ্রিয় শ্রোতা, আজকে আমার যে আলোচ্য বিষয় ছিল সেটা হলো যে 8টি বিষয়ের কথা আমি বললাম, এই বিষয়গুলো যদি আপনাদের কারো থেকে থাকে, অর্থাৎ এই বিষয় সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে, তাহলে এই সমস্যাগুলো আগে সমাধান করতে হবে এবং কিভাবে সমাধান করবেন সেগুলো আপনাদেরকে আমি একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি এই সম্পর্কে আপনাদের আরও বৃহৎ জানার ইচ্ছা থাকে অথবা জানার প্রয়োজন হয়, তাহলে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের এই সকল সমস্যার প্রশ্নের উত্তর দেওয়ার। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।